ইন্টারপোলের মাধ্যমে দুবাইয়ে গ্রেফতার হয়েছে কুখ্যাত হাসিনার গোলাম ও পুলিশের আইজিপি বেনজির আহমেদ। বেনজিরের নাম নিলেই সর্বপ্রথম চলে আসে শাপলা চত্বরের সেই ভয়ালো রাতের কথা। ১৩ বছর আগে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নিয়ে আলোচনা এসেছিল হেফাজতে ইসলাম। কয়েকজন নাস্তিক ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ তুলে হেফাজত ইসলাম ওই কর্মসূচি নিয়েছিল। ২০১৩ সালের ৫ মে দিন গড়িয়ে রাতেও চলে উত্তেজনা ও সহিংসতা। সেই রাতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে আন্দোলনকারীদের হঠাতে ঘৃণিত এক পন্থা অবলম্বন করেছিল আওয়ামী লীগ সরকার। বিদ্যুতের লাইন বন্ধ করে রাতের অন্ধকারে ভয়াবহ ম্যাসাকার চালানো হয় ধর্মপ্রাণ মুসলিমদের ওপর, যার নাম দেওয়া হয় অপারেশন ফ্ল্যাশ আউট। আর এই অপারেশনের নেতৃত্বে যিনি ছিলেন তিনি বেনজির আহমেদ। সেদিন রাতভর কি ঘটেছিল শাপলা চত্বরে? সেই আন্দোলনের প্রেক্ষাপট কী ছিল? কেন সেদিন রাতে হাজার হাজার মানুষকে শেষ করে দিয়েছিল বেনজির? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের মঞ্চে চলছে সন্ধ্যার পরেও হেফাজতে ইসলামের নেতাদের উত্তেজনাকর বক্তব্য। বিদ্যুৎ বন্ধ করে দেওয়ায় ওই এলাকায় ঘুটঘুটে অন্ধকার। অন্যদিকে অবস্থানকারীদের সরিয়ে দিতে বেনজিরের নেতৃত্বে পুলিশ, র্যাব ও বিজিবির শত শত সদস্য প্রস্তুত হয়ে আছেন পল্টনের তোফখানা মোড়, ফকিরাপুল ও দিলকুশা এলাকায়। অবস্থানকারীদের সরে পড়ার জন্য খোলা রাখা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের সামনে কমলাপুর স্টেশন যাওয়ার রাস্তা এবং বঙ্গভবনের দিকের রাস্তা। এদিকে চলছে অপারেশন ফ্ল্যাশ আউটের প্রস্তুতি। তোফখানা মোড়ে দেখা যায় রাত ১:৩০টার দিকে বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা এগোনোর চেষ্টা করেন। তারা প্রথমে হাত মাইক ব্যবহার করে অবস্থানকারীদের সরে যেতে বলেন, কিন্তু মঞ্চ থেকে তখনও আসতে থাকে উত্তেজনাকর বক্তব্য। ঘণ্টাখানেক এভাবে চলে। এক পর্যায়ে শেখ হাসিনার নির্দেশে বিজিবি, র্যাব ও পুলিশ ৩ বাহিনীর সদস্যরা মুহুর্মুহু গুলি আর কাঁদানে গ্যাস ছুটতে থাকেন। থেমে থেমে গ্রেনেডও ব্যবহার করা হয়। শত শত গুলি, গ্রেনেডের শব্দ অন্ধকার এলাকায় মুহূর্তে ভীতিকর পরিবেশের সৃষ্টি করেছিল। ১ ঘণ্টা ধরে চলে এ পরিস্থিতি। এরই মধ্যে এক পর্যায়ে মঞ্চের মাইক বন্ধ করে দেওয়া হয়। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এগুতে শুরু করেন শাপলা চত্বরের দিকে। বিরতিহীন গুলি, কাঁদানে গ্যাস আর গ্রেনেডের শব্দের মধ্যে সাংবাদিকেরাও এগুতে থাকে। হেঁটে এগুনোটাও ছিল দুর্বিষহ। পায়ের নিচে পড়ছে মৃতদেহ। সারাদিনের সহিংসতায় আগুনে পোড়া বিভিন্ন জিনিসপত্রের ছাই, ভাঙ্গা কাচ আর ইটের টুকরো ও পাথরে পা পড়ে হোঁচট খেতে হয় বারবার। তখন সাংবাদিকেরাও সেখানে পৌঁছে যায়। সেখানে দেখা যায় নটরডেম কলেজের সামনে রাস্তা ও দিলকুশা এলাকা থেকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায় একই সময়ে শাপলা চত্বরে পৌঁছেছেন। তখন ৩ দিক থেকে আসা পুলিশ, র্যাব, বিজিবির দখলে শাপলা চত্বর। সেখানে মঞ্চের পাশে একটি ভ্যানের ওপর এবং নিচে কাফনের কাপড় এবং পলিথিন দিয়ে মোড়ানো সমসংখ্যা মৃতদেহ ছিল। এগুলো দিনের সংঘর্ষে নিহতদের মৃতদেহ বলে পুলিশ দাবি করে। কিন্তু রাতের ম্যাসাকারে যারা নিহত হয় তাদের মরদেহ স্পেশাল ফোর্স গোপন করে দেয়। অভিযানের সময় হেফাজতের শত শত কর্মী সমর্থক গুলি থেকে বাঁচতে মতিঝিল এলাকায় সোনালী ব্যাংকসহ বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছিলেন। পুলিশ পুরো এলাকার দখল নেওয়ার পর বিভিন্ন ভবনে আশ্রয় নেওয়াদের বের করে এনে গ্রেফতার করে। ফুটেজে দেখা যায় হেফাজতের শত শত কর্মী সমর্থক মাথার ওপর 2 হাত তুলে লাইন ধরে পুলিশের কর্ডনের মধ্য দিয়ে ওই এলাকায় বিভিন্ন ভবন থেকে বেরিয়ে আসছিলেন। তাদের বেশিরভাগ ছিল মাদ্রাসার ছাত্র। তাদের চোখে মুখে ছিল অজানা আতঙ্ক, ভয়, কারণ তারা রাতের অন্ধকারে যে বর্বরতার সাক্ষী হয়েছে সেটি ছিল এই আতঙ্কের কারণ। সে রাতে তাদের অনেকের সঙ্গে কথা বলেছিলাম। অনেকে বিভিন্ন জেলা, উপজেলার মাদ্রাসা থেকে এসেছিলেন। রাজধানী ঢাকার রাস্তা তাদের অচেনা। কিভাবে ফিরে যাবেন সেই ধারণাও তাদের ছিল না। যদিও পরে তারা বঙ্গভবনের সামনের রাস্তা দিয়ে কমলাপুর রেল স্টেশনে আসে। তবে বেশিরভাগের সাথেই কথা বলে জানা যায় তাদের সাথীদের খোঁজ মিলছে না। আজও এমন অসংখ্য মানুষের খোঁজ মেলেনি। এভাবে ভোর 4টার সময়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের থেমে থেমে ফাঁকা গুলি ছুটতে দেখা যায়। তারা তল্লাশি চালান আশেপাশের ভবনগুলোতে। রাতের অভিযানে নিহতের সংখ্যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছিল। ২৫০০-এর মতো নিহত হওয়ার অভিযোগ তুলেছিল বিভিন্ন দল। বেনজিরের নেতৃত্বে পুলিশ মাত্র 4 জনের নিহতের কথা স্বীকার করে। অভিযোগ আছে মৃতদেহ নদীতে ফেলে বা বিভিন্নভাবে গোপন করে দেওয়া হয়। অন্যদিকে ২০১৩ সালের ৫ মে দিনের সহিংসতা এবং পরদিন ৬ মে 2 দিনে সারা দেশের সহিংসতায় ২৮ জনে নিহত হওয়ার কথা বলেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ সহ 13 দফা দাবি তুলে হেফাজতে ইসলাম প্রথমে ঢাকার 6টি প্রবেশমুখে অবস্থান কর্মসূচি নিয়েছিল ২০১৩ সালে ৫ মে।
সেদিন ভোর 5টায় ফজরের নামাজের পরে ঢাকার প্রবেশ পথগুলো দখলে নিয়েছিলেন হেফাজতের নেতাকর্মীরা। ঢাকার উত্তরে গাবতলী বাস টার্মিনাল, টঙ্গী এবং দক্ষিণে সায়েদাবাদের কাছে কাঁচপুর ব্রিজসহ রাজধানীকে ঘিরে 6টি প্রবেশমুখেই অবরোধ তৈরি করেছিলেন হেফাজতে ইসলামের ব্যানারে সারা দেশ থেকে আসা বিভিন্ন কওমি মাদ্রাসার হাজার হাজার ছাত্র শিক্ষক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবরোধকারীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। এর মধ্যে সংগঠনটির নেতৃত্ব ঢাকার ভেতরে প্রবেশ করে মতিঝিলের শাপলা চত্বরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে তারা। হেফাজতে ইসলামের একজন সাবেক নেতা বলেন, অনেকটা আকস্মিকভাবেই তারা ঢাকায় প্রবেশের সিদ্ধান্ত নিয়েছিলেন। শাপলা চত্বরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর অনুমতির জন্য পুলিশের সঙ্গে আলোচনা শুরু করেন। 5 মে সকালে দফায় দফায় এই আলোচনা চলে। অনুমতি মেলার আগেই বেলা 11:30টার দিকে কয়েকটি মিছিল ঢুকে পড়ে ঢাকা নগরীতে। মিছিলগুলো শাপলা চত্বরে যাওয়ার সময় সংঘর্ষ শুরু হয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের কাছে এবং পল্টন এলাকায়। সে সময় পুলিশের কর্মকর্তারা জানিয়েছিলেন, শেষ পর্যন্ত শাপলা চত্বরে এসে শুধু মোনাজাত করেই কর্মসূচি শেষ করার শর্তে পুলিশ অনুমতি দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও পল্টন এলাকায় সহিংসতা চলে সন্ধ্যার পরও। সেখানে হেফাজতের মিছিলে আওয়ামী লীগের একদল নেতাকর্মী হামলা করেছিলেন বলে অভিযোগ করে আসছে সংগঠনটি। তবে আওয়ামী লীগের নেতাদের বক্তব্য হচ্ছে, তাদের কার্যালয়ে হামলা হলে তখন সেখানে থাকা কিছু নেতাকর্মী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। 5 মে বেলা 1:30টার দিকে ঢাকার সব প্রবেশ মুখ থেকে হেফাজতের নেতাকর্মীরা গিয়ে অবস্থান নেন শাপলা চত্বরে। কিন্তু পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম মসজিদের চারপাশের রাস্তায় বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ, সংঘর্ষ, সহিংসতা চলতে থাকে। পুলিশও দফায় দফায় গুলি চালায়। রণক্ষেত্রে রূপ নিয়েছিল গোটা ওই এলাকা। দিনের এই সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হন। 2013 সালের 5 মের পর হেফাজতের নেতাদের অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন। বিভিন্ন ইসলামপন্থী দলের নেতারা সংগঠনটির নেতৃত্বে ছিলেন। তারা এই সংগঠনে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন। তবে পরে হেফাজতের নেতৃত্ব ও আওয়ামী লীগ সরকারের মধ্যে সখ্য গড়ে উঠেছিল। 2018 সালের নভেম্বরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসার শোকরানা মাহফিলে হেফাজতের তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফি ছিলেন। সে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ম্যাসাকারের অন্যতম হোতা বেনজির এখন দুবাইয়ে গ্রেফতার অবস্থায় আছে। দুবাইয়ে গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতির সব নথিপত্র গোছাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কূটনৈতিক চ্যানেলে এই নথিগুলো পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। দুদকের উপপরিচালক জানান, দুবাইয়ে গ্রেফতার হওয়া বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সব নথিপত্র তৈরির প্রস্তুতি চলছে। দুর্নীতির এসব নথিপত্র চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে কূটনৈতিক চ্যানেলে। এদিকে আইনজীবীরা বলছেন, পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে দুদকসহ সংশ্লিষ্ট সংস্থাকে সঠিক নথিপত্র সরবরাহ ও কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে দুবাইতে জব্দ করা সম্পদ দেশে ফিরিয়ে আনতেও কূটনৈতিক চ্যানেলে আলোচনা অব্যাহত রাখার তাগিদ সংশ্লিষ্টদের। দেশেও বেনজিরের বিলিয়ন ডলারের অবৈধ সম্পদ রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনি বেনজিরের কেমন সাজা চান? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।